হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আগামীকাল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সর্বশেষ মুহূর্তের একটি সাজেশন এবং সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি। আমরা এখানে বিগত বছরগুলোতে যে বাপ সম্ভাষণ এসেছিল এবং যে ব্যাকরণের অংশ থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি বার এসেছিল, সেই ব্যাকরণ অংশ এবং বাপ সম্ভাষণ অংশের থেকে এবং সম্ভাব্য আরও দুই একটা প্রশ্ন বাপ সম্প্রসারণের আমরা নিয়ে একটি সাজেশন তৈরি করেছি। আশা করি ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটি ফলো করলে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তো আমরা ব্যাকরণ অংশের ক্লাসগুলো সময় স্বল্পতার কারণে ব্যাকরণের প্রত্যেকটা প্রশ্ন সলভ করে দিতে পারিনি, বাট আমরা এখানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি বোর্ডে এসেছিল এবং যে প্রশ্নগুলো পড়লে সর্বশেষ মুহূর্তে যাদের প্রস্তুতি একদম শূন্যের কোঠায়, অর্থাৎ যারা বিশেষ করে ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করতে জানে না, প্রকৃতিপত্র নির্ণয় করতে জানে না, একটি শব্দের উচ্চারণটা কিভাবে হবে সেটা যারা ধরতে পারে না, এবং বাক্যান্তর অর্থাৎ একটা বাক্য যেমন যৌগিক বাক্য থেকে সরল বাক্য, যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, মিশ্র বাক্য কী ধরনের কীভাবে ট্রান্সফার করতে হয়, যেটা আমরা ইংরেজিতে বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কীভাবে করতে হয়, বাক্যান্তর কীভাবে করতে হয়, আমরা যারা জানি না এই মুহূর্তে তাদের এগুলো পড়ার কোনো দরকার নেই, কারণ এটা পড়তে গেলে সে সময় কাভার করতে পারবে না। এবং যারা আমরা শুদ্ধিকরণ অর্থাৎ একটি বাক্যের মধ্যে বানানে ভুল থাকতে পারে, ব্যাকরণগত ভুল থাকতে পারে, এই শুদ্ধিকরণ আমাদের জানতে গেলে আমাদের অনেক পড়তে হবে এবং এই জিনিসগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে পড়ে না আসলে হঠাৎ করে হুট করে আমরা এটা পারবো না। তো যাদের আমার আজকের এই সাজেশনটা হচ্ছে যাদের প্রিপারেশনটা একদম শূন্যের কোঠায়, যারা এগুলো কিছুই পড়েনি, কারণ বাংলা বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট তারা বাংলার উপরে খুব কম সময় দেয়, তারা যাতে বাংলাতে A+ আসে সেটার জন্য আমি ব্যাকরণের অংশ থেকে কয়েকটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন নিয়ে এসেছি, এগুলো সলভ করলে ইনশাল্লাহ কমন পড়বে। আরেকটা কথা হলো, যারা আমরা ব্যাকরণ অংশে ফুল মার্কস পেতে চাই, তারা যেগুলো হচ্ছে যেমন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করা 5টি, এই 5টি আমরা সিলেক্ট করবো, এখান থেকে অ্যান্সার করব। বা প্রকৃতিপত্র নির্ণয় করা যে কোনো 5টি, এখান থেকে যে কোনো 5টি দেবো। পারিভাষিক শব্দ যে কোনো 10টি হয়তো আমাদের লিখতে হতে পারে বা 5টি দিতে পারে, যেভাবেই দেওয়া থাকুক না কেন আমি এই প্রশ্নগুলো অ্যান্সার করবো, কারণ এগুলো লিখতে পারলে আমার ফুল মার্কস। এবং অনেক সময় আমাদের বাক্যান্তর আসে, বাক্যান্তরগুলো লিখতে পারলেও ফুল মার্কস। কিন্তু এখানে আমি যে প্রশ্নগুলো লিখে রেখেছি, যেমন বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো, এটা লিখলে হয়তোবা এক্সামিনার 5-এ 5 নাও দিতে পারে, 4 দিতে পারে। বাট আমার কথা হচ্ছে, যারা আমরা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে জানি না, গ্রামারের কোনো বেসিক আমার নাই, সে যেটাই লিখতে যাক না কেন 5টার মধ্যে সে 5টা এমন আছে ভুল করে ফেলতে পারে। এই জন্য সেই 5টা অ্যান্সার না করে শুধুমাত্র এখান থেকে এই 3টা প্রশ্ন পড়লেই কিন্তু কমন পড়ে যায়। 4টা প্রশ্ন পড়লেই কিন্তু ইনশাল্লাহ তার কমন পড়ে যাবে। এই জন্য আমরা একটু বলি কি বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। উদাহরণ দিতে হবে, উদাহরণ যেহেতু বলছে উদাহরণ, এবং উদাহরণ না বললেও আমাদের কিন্তু উদাহরণ দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, উচ্চারণের একটা নিয়ম লিখে সাথে সাথে একটা আমি উদাহরণ অবশ্যই লিখব। যেমন বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লিখলাম, লিখে প্রত্যেকটার উদাহরণ করে একটা বা 2টা করে উদাহরণ দিয়ে দিব। বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম এখানেও বলা আছে উদাহরণসহ। 5টি নিয়ম সিরিয়ালে লিখবো, 1 2 3 4 5, সাথে 1 নম্বরের নিয়ম যা আছে সেটা একটা উদাহরণ দিব, 2 নম্বরের যে নিয়ম আছে সেটা একটা উদাহরণ দিব। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের 5টি নিয়ম উদাহরণসহ লিখো। এখানেও আমাদের উদাহরণসহ লিখতে বলা হয়েছে। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, যেমন আমরা যদি জানি, যেমন সোনালী, রূপালী, গীতালি, এগুলো হচ্ছে আলি প্রত্যয় যোগে ঘটিত শব্দ। আলি প্রত্যয় যোগে ঘটিত শব্দগুলোকে সাধারণত আমরা দীর্ঘিকার দ্বারা লিখি। যেমন আমি যদি একটু বলি, যেমন লাইক দিস, সোনালী, সোনা যুগ আলী, ওকে, সোনালী, এই যে আলী প্রত্যয়। রূপালী, আমি জাস্ট উদাহরণটা এই জন্যই দিলাম, রূপালীকে আমি লিখব রূপা যুগ আলী, অথবা গীতালি, গীতা যুগ আলী। এই যে আলী প্রত্যয় দ্বারা ঘটিত
এই শব্দগুলো আলি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে আলি প্রত্যয় দ্বারা গঠিত যে শব্দগুলি আছে সেই শব্দগুলির শেষে কখনো দীর্ঘিকার দিয়ে লেখা যাবে না। আগে যেমন আমরা লিখতাম সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, দীর্ঘিকার দিয়ে লেখা হতো, কিন্তু আধুনিক বাংলা বানানের প্রমিত বাংলা বানানের নিয়মে বলা আছে যদি কোনো শব্দ আলি প্রত্যয় দ্বারা গঠিত হয় তাহলে সেখানে দীর্ঘিকার না হয়ে রস্বীকার হবে, অর্থাৎ এটা সঠিক বানান হবে সোনালী, এটা সঠিক বানান হবে রূপালী। এরকম আধুনিক বাংলা বানানের আমরা এই নিয়মগুলো লিখে দিব। যেমন আগে বলা হতো যে, যেমন আমরা যদি লিখতাম সাধারণত, ওকে, এটা আছে সাধারণত, বাক্যের শেষে দুটো এরকম বিসর্গ চিহ্ন দিয়ে দিতাম, কিন্তু বলা আছে শব্দের শেষে কোনো একটা শব্দের শেষে কখনো এরকম বিসর্গ দেওয়া যাবে না, এটা একটা নিয়ম বলা আছে। তো এরকম 5টা উদাহরণ আমরা লিখে দিব। তারপরে বলা আছে নত্যবিধান কাকে বলে? নত্যবিধানের 4টি অথবা 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। যদি বলে নত্যবিধান কাকে বলে তাহলে 4টি, কারণ এটার জন্য 1 মার্কস আর এটার জন্য 4 মার্কস, এই 5। আর যদি নত্যবিধান কাকে বলে না থাকে তাহলে লাগবে নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো, অর্থাৎ 5টা নিয়ম লিখবো, প্রত্যেকটার একটা করে আমি উদাহরণ দিয়ে দিব। তারপরে শব্দের উচ্চারণ এটা আসে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় অল্টারনেট এটা আসে, বাক্য শুদ্ধিকরণ এটা আসে, পারিভাষিক শব্দ আসে, প্রকৃতিপত্র নির্ণয় আসে, বাক্যান্তর আসে। অর্থাৎ আমরা যারা আমাদের প্রিপারেশন যাদের একদম শূন্যের কোঠায় ব্যাকরণে, তারা আমরা এই 4টা প্রশ্ন ভালো মতো পড়বো ইনশাল্লাহ কমন। এই 4টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ কমন। বাট যদি আমাদের দেখা যায় যে আমি এখান থেকে ফুল মার্কস পেতে চাই, তাহলে আমি শব্দের উচ্চারণ শিখবো, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় শিখবো, বাক্য শুদ্ধিকরণ শিখবো, পারিভাষিক শব্দ শিখবো, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় শিখবো এবং বাক্যান্তর শিখবো। অর্থাৎ যেই অংশটা অ্যান্সার করলে একদম ফুল মার্কস পাওয়া যাবে, 5-এ 5 করে পাওয়া যাবে, আমি সেই অংশটা আমি এই সেকেন্ড অপশন থেকে পাবো। কিন্তু ফার্স্ট যে অপশনটা, এই 4টা হচ্ছে দুর্বল স্টুডেন্টদের জন্য, যাদের প্রিপারেশন একদম শূন্যের কোঠায়। যাদের প্রিপারেশন ফুল, অর্থাৎ যারা বাংলা ব্যাকরণে এক্সপার্ট, যেমন একটা ব্যাস বাক্য সহ সমাস যদি নির্ণয় করতে বলা হয় সে নির্ণয় করতে পারে। যেমন লাঠালাঠি, কানাকানি কোন সমাস বলা হলো, অথবা বলা হলো যেমন 80-20 এটা কোন সমাস, এরকম যদি আসে আমি সমাস নির্ণয় করতে জানি না, ব্যাস বাক্য সহ সমাস যদি আমি নির্ণয় করতে না পারি, আমার এটা ভুল হবে। বাট আমি করে আসছি, 19 আমি পড়ে আসছি, এখনও পারি, সুতরাং আমার জন্য সমস্যা নেই, আমি এটা অ্যান্সার করবো। এরকমভাবে আমরা করব। যেমন গাছে পাকা, গাছ পাকা, তাহলে গাছে পাকা, গাছ পাকা, এটা কোন ধরনের সমাস? আমরা জানি যে বিভক্তি যুগে একটা সমাস গঠিত হয়, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। ওকে, তৎপুরুষ সমাস। তাহলে 80-তে 20, যেমন গাছে পাকা, গাছ পাকা, গাছে পাকা, গাছ পাকা, এখানে গাছ যুগ এ সপ্তমী তৎপুরুষ সমাস, অর্থাৎ এ হচ্ছে সপ্তমী বিভক্তির উদাহরণ। এরকমভাবে আছে আমরা, আমি, তুমিও, সে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ওকে, এরকমভাবে আমাদের সমাস নির্ণয় যদি আমরা না পারি তাহলে আমরা এটা অ্যান্সার করবো না। যারা পারি, যারা এক্সপার্ট, তারা অবশ্যই এখান থেকে অ্যান্সার করব। যেমন মহানবী, মহান যে নবী, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এখানে আবার একটা জিনিস জানতে হবে, কিছু কিছু মধ্যলোপ কর্মধারয় সমাসের ক্ষেত্রে একটা আছে, যেমন সাধারণ কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এই দুটোর মধ্যে একটা ডিস্টিংগুইশন বা পার্থক্য আছে। যেমন দুই প্রান্তে আমার দুটো পদ থাকবে, মাঝখানের পদটা বিলীন হয়ে দুই প্রান্তের পদটা সমাস যুগে গঠিত হয়ে সেটা সন্ধি যুগে গঠিত হয়ে সেটা সমাসে পরিণত হয়েছে, তখন সেটাকে আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন সিংহ চিহ্নিত যে আসন, সিংহাসন, তাহলে সিংহ এবং আসন এই দুটো সন্ধি সাধিত হয়েছে, হয়ে সিংহযুগ আসন, সিংহাসন হয়েছে। আর সিংহ চিহ্নিত যে আসন, চিহ্নিত যে, এই শব্দটা বাদ গিয়েছে, এটা লোপ পাইছে, যেন এটাকে আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আর যদি এটা না মানে তাহলে সেটা হবে সাধারণ কর্মধারয় সমাস। এভাবে আমরা নির্ণয় করবো। যাকে আমরা সমাসের ক্লাস আমরা ইনশাল্লাহ দিব, আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা দিতে পারিনি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে আমরা উচ্চারণ সহ আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা দিয়ে যাব। তারপর প্রকৃতি প্রত্যয় নির্ণয়, বাক্যান্তর, শুদ্ধিকরণ, এগুলো বিশেষ পরীক্ষার সিলেবাসও ইনশাল্লাহ আছে, এবং এগুলো আমাদের বিশেষ পরীক্ষায় ছিল, আসতো। এবং সুতরাং দেখা যাচ্ছে বিশেষের যে পড়াশোনাটা আছে গ্রামার দ্বিতীয় অংশের এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে গ্রামার অংশ আমি দেখেছি সেটা সেম। সুতরাং যারা বিশেষের প্রস্তুতি নিচ্ছে তারাও এটা পড়তে হয়, আবার যারা এখন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার পড়তেছে তাদের এই একই পড়া দিয়ে আবার বিশেষ কাভার হবে। সুতরাং আমরা একটু দেখে নিব। ওকে, এবার আমরা আসতেছি বাব সম্প্রসারণ। বাব সম্প্রসারণের ক্ষেত্রে এখানে আমি 12টা বাব সম্প্রসারণকে এখানে সিলেক্ট করেছি, এবং 1 নম্বরে যেটা বলা আছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব। আমার কাছে মনে হচ্ছে যে এই ভাব সম্প্রসারণটা এবার আসতে পারে। 2 নম্বরটা আমরা দিয়েছি, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। পথ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকই পথের সৃষ্টি করে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শৈবাল দিগিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, যে সহে সে রহে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যত মত তত পথ, মূর্খ মিত্রের চেয়ে শিক্ষিত শত্রু ভালো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমরা এরপরে যেটা আছে আমাদের হচ্ছে একটা খুদে বার্তা লেখা। এটাও আমরা আসলে খুদে বার্তা লেখা যায়, আমরা সেটা একটু পরে নেব। আমরা আজকে শুধু ব্যাকরণ এবং ভাব সম্প্রসারণের উপর একটি সাজেশন দিলাম। আমরা চেষ্টা করব, আশা করি এখান থেকে ইনশাল্লাহ আমাদের কমন পড়বে। আমরা ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।